আইএসসিতে রয়েছে কোনি উপন্যাস। এই কোনি উপন্যাসের রচয়িতা মতি নন্দী। তার সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আধুনিক বাংলা কথা সাহিত্যের খ্যাতনামা লেখক। জন্ম 1931 সাল, উত্তর কলকাতায়। খেলাধুলার সঙ্গে শৈশব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। মনীন্দ্রচন্দ্র কলেজে বাংলা সাম্মানিকের ছাত্র ছিলেন। 1957-তে দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয়। 1958 সালে শারদীয় পরিচয় পত্রিকায় প্রকাশিত তাঁর গল্প বেহুলার ভেলা পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছিল। পরবর্তীকালে বড়দের জন্য এবং শিশু কিশোরদের জন্য সমান দক্ষতায় গল্প উপন্যাস লিখে চলেছিলেন। বাংলা ক্রীড়া সাহিত্য তাঁর হাতেই প্রাণ পেয়েছে। নিজস্ব ভাষাভঙ্গি, তীব্র বিদ্রূপ আর অবিস্মরণীয় শিল্পদৃষ্টি তার রচনার প্রধান বৈশিষ্ট্য। শিশু কিশোরদের জন্য অনেক জনপ্রিয় গ্রন্থ তিনি রচনা করেছেন। তার মধ্যে স্ট্রাইকার, স্ট্রপার, কোনি, ননিতা নট আউট, অপরাজিত আনন্দ, কলাপতি, শিবা প্রভৃতি সাহিত্যে চিরস্থায়ী আসন লাভ করেছে। 1974 সালের আনন্দ পুরস্কার, 1991-তে সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। শিশু কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার 2000 সালে। তার মতন সব্যসাচী লেখকের জুড়ি বিশ্ব সাহিত্যে সত্যি মেলা ভার। 2010 সালে এই লেখকের মৃত্যু হয়। অর্থাৎ আমরা দেখলাম যে মতি নন্দী কী ধরনের লেখা লিখতেন। আমাদের রয়েছে কোনি উপন্যাস। এই কোনি উপন্যাস নিম্ন মধ্যবিত্ত একটা মেয়ের কাহিনী তুলে ধরে। এতে রয়েছে একটা মেয়ের নিরলস অধ্যবসায় ও সমস্যার সাথে মোকাবিলা করে নিজেকে এগিয়ে নিয়ে যাবার লড়াইয়ের কথা, সে লড়াইয়ে জিতে যাওয়ার কথা। এবং এই উপন্যাসটি আমাদের কিন্তু প্রথম থেকেই ভালো করে পড়তে হবে। প্রতিটি পরিচ্ছেদ 1 থেকে 14 যেটা আমাদের পরীক্ষায় থাকবে। আমি একটু সংক্ষেপে বিষয়গুলো বলি। 1 থেকে 14। বারুণী উপলক্ষে গঙ্গা নদীতে স্নান করার ধুম পড়ে যায়। জলে কাঁচা আমের ছড়াছড়ি। বিষ্ণুধর বলে একজন লোকের ওজন 3.5 মণ। তাকে ক্ষিতীশ অনেক উপদেশ দেয়। এটা রয়েছে প্রথমে। দ্বিতীয়তে, গঙ্গা জলে একটি আম ভেসে যাচ্ছে, সেটা কুড়িয়ে আনার ব্যাপারে 3 জনের প্রতিযোগিতা। এখানে কোনিকে দেখে ক্ষিতীশের ভালো লাগে। ক্ষিতীশ ও তার স্ত্রী লীলাবতীর একটি টেলারিংয়ের দোকান আছে। দোকানে প্রথমে লোকসান হলেও এখন মোটামুটি চলছে। 3 নম্বরে দেখতে পাবো যে ক্ষিতীশ জুপিটার সুইমিং ক্লাবের ট্রেনার ছিল। সেখানে তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়। সেহেতু সে ওই ক্লাব ছেড়ে দেয় এবং উপযুক্ত এক শিষ্যার খোঁজ করে, যাকে মনের মতন করে সাঁতারুষি বানাতে পারবে। 4-এ আমরা দেখতে পাবো বিষ্ণুধরের সঙ্গে ক্ষিতীশের আবার দেখা হয়। কোনি সাঁতার প্রতিযোগিতা ক্ষিতীশ দেখে এবং কোনি বিফল হয়। বিষ্ণুধর সামনে সাধারণ নির্বাচনে দাঁড়াবে বলে নানা ধরনের সভা করে বক্তৃতা দেয়। এর পরবর্তী পরিচ্ছেদে আমরা দেখতে পাবো রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় কোনি আসে। তার সঙ্গে আসে তার অসুস্থ দাদা কমল। তার সঙ্গে কথা বলে ক্ষিতীশ। কোনিকে বিনা পয়সায় সাঁতার শেখাবার অনুমতিও পেয়ে যায়। 6-এ দেখতে পাবো কোনিকে ক্লাবে ভর্তি না করানোর জন্য হরিচরণের সঙ্গে ক্ষিতীশের একটা বাদানুবাদ চলে। 7-এ আমরা দেখব ক্ষিতীশ কোনিকে নিয়মিত সাঁতার শেখাতে থাকে। অমিয়ার মতো সাঁতারুরা কোনিকে কটাক্ষ করতে থাকে। 8-এ দেখব বিষ্ণুধর বক্তৃতার লেখাগুলো ক্ষিতীশের কাছ থেকে লিখে নিয়ে বক্তৃতা দেয়। 9-এ দেখব কোনির দাদা মারা যাওয়ার পর ক্ষিতীশ কোনির খাওয়া পড়ার দায়িত্ব নেয় এবং তাকে কঠিনভাবে অনুশীলন করায়। 10-এ দেখব কোনি এমন অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে, সে যে কোনো সময় অমিয়াকে হারাতে প্রস্তুত। ক্ষিতীশও তাকে প্রতিযোগিতায় নামাতে প্রস্তুত। 11-তে রয়েছে জুপিটার ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতায় কোনি অমিয়াকে হারিয়ে জয়লাভ করে। এতে লীলাবতীও খুশি হয়। 12-তে দেখব কোনি শেষ পর্যন্ত বাংলা সাঁতার দলে জায়গা পায়। এখানে একটা সাঁতার প্রতিযোগিতায় ধীরেনরা চক্রান্ত করে কোনিকে
থার্ড করে দেয়। কোনি জাতীয় স্তরে খেলতে মাদ্রাজ যায়। 13তে আমরা দেখতে পাবো মাদ্রাজে গিয়ে কোনি চোর অপবাদ পায় এবং তার যোগ্য জবাবও দেয়। মাদ্রাজেও এসে কোনি চক্রান্তের শিকার। 14তে আমরা দেখব বাংলার অমিয়ার মতো দক্ষ সাঁতারুরা যখন বিপর্যস্ত তখন রমা যোশীকে পরাজিত করে মিরাকল সৃষ্টি করে কোনি অভূতপূর্ব জয় এনে দিয়ে বাংলার গৌরবের মুখ রক্ষা করে। এই জয়ে ক্ষিতীশও খুব খুশি হয়, কারণ সে তার প্রতিপক্ষদের যোগ্য জবাব দিয়েছে। অর্থাৎ আমি 1 থেকে 14 তোমাদের সংক্ষেপে, অতি সংক্ষেপে জানালাম, কিন্তু তোমাদের একটু একটু করে পড়তে হবে এবং প্রতিটি অংশ ভালো করে পড়ো, তবে কিন্তু পরীক্ষায় আসা বিভিন্ন এক্সট্রাক্টের উত্তর অনায়াসে দিতে পারবে। আজকের আলোচনা পর্ব আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার অন্য কোনো পর্বের আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। খুব ভালো থেকো।